যান সন্ত্রাসের বলি আরো এক যুবক। বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ নিগম অফিসের সামনে বাইকের চালক ও দুই যুবককে ধাক্কা দেয় পণ্যবাহী একটি গাড়ি। এই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেল বিশ্রামগঞ্জে গিয়ে ধরা পড়ে। এদিকে বিশালগড় দমকল বাহিনী ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, কিন্তু যুবকের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়, কারণ তার সাথে কোনো পরিচয়পত্র ছিল না। তার মোবাইল ফোনে যে ফেসবুক আইডি খোলা ছিল তাতে নাম লেখা অতনু দে। দমকল বাহিনীর লোকেদের ধারণা ওই যুবকের বয়স 27 থেকে 28 বছর বয়স হবে। ফেসবুক অনুযায়ী তার বাড়ি হয়তো নলছড় এলাকায়। পুলিশ এখন তার পরিচয় বের করার চেষ্টায় রয়েছে। ঘটনা আমরা একটা কল পাইছি আপনার জাঙ্গালি স্কুলে এখানে মহাদেব এখানে একটা কল পাইছি। কল পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে দেখি রাস্তার ভিতরে বেড়ে রয়েছে, ব্লাড অনেক ব্লাড গেছে। সঙ্গে সঙ্গে আমরা গাড়ি দিয়ে আমরা হসপিটাল লাইনে পৌঁছেছি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তারও আসছে, আওয়ার পরে ডাক্তার ঘোষণা করছে। ময়নাতদন্ত ছাড়াই দুর্ঘটনায় নিহতের মৃতদেহ পরিজনদের হাতে তুলে দেওয়ার অভিযোগ। আমবাসার জহরনগরের গোপাল দেব কুলাই জেলা হাসপাতালে প্রাণ হারান, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্যক্তির মৃতদেহের যেমন ময়নাতদন্ত হয়নি, ঠিক তেমনি হাসপাতাল থেকে রিকশায় চেপে গোপাল দেবের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতদেহের সাথে থাকা লোকজনই বলেন পুলিশের উপস্থিতিতে নাকি ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছেড়ে দেওয়া হয়েছিল। পুলিশ নাকি বলছেন ময়নাতদন্ত হলে 2-3 দিন সময় লাগবে। প্রথমত প্রশ্ন উঠছে, অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্ত ছাড়া কিভাবে মৃতদেহ ছাড়া হয়েছে। পাশাপাশি মৃতদেহটি 10-15 কিলোমিটার স্থিত বাড়িতে নিয়ে আসার মতো কোনো যানবাহন কি হাসপাতাল থেকে দেওয়া যেত না? কালকে 7:30 থেকে 8টার ভিতরে বাড়িতে যাচ্ছে নেশা খাইছে। আছে না যে শুনটা যে বাঘের যে শুনটা দেখে একটা ডেস্টবিন আছে, ঠিক ডেস্টবিনের সামনে সে অ্যাক্সিডেন্ট রিক্সাটা গেছে এদিকে, হয়ে গেছে পিছের আছে কইরা তার মাথাটা ফাঁস। আর রিক্সার যে হ্যান্ডেলবারটা, এই হ্যান্ডেলবারটা তার বুকে মারছে। আজকে পোস্টমর্টম হয়েছে নেই না, পুষ্পনম করেছে। পুষ্পনম করতে গেলে 2 দিন দেরি। ঠিক আছে, কিন্তু আপনারা কি এভাবেই হাসপাতাল থেকে লয়ে পড়ছেন? থানা গেছে। আপনারা কি অন্য গাড়ি টাড়ি দিছে না? না, আমরা কোন গাড়ি চাইছি। আপনারা চাইতে আপনারা দিছে নি? না, আপনারা রিক্সা দিয়ে লয়ে পড়ছেন। অবৈধ উপায়ে আধার কার্ড বানাতে গিয়ে আইনি জলে আটকে গেল 2 ব্যক্তি। মিজোরাম থেকে আগত 2 শরণার্থী বেআইনিভাবে কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে আসে তাদের আধার কার্ড তৈরি করতে। মহকুমা শাসক তাদের হাতে নাতে ধরে ফেলে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। ধৃতদের নাম উদয় রিয়াং এবং দাবিজয় রিয়াং। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু আরো এক এসপিও জওয়ানের। মৃতের নাম গৌতম দত্ত। উদয়পুর মহারানী ছয়গড়িয়া এলাকায় এই ঘটনায় শোকের আবহ বিরাজ করছে। জানা গেছে গৌতম দত্ত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। করোনার ভয়ে তিনি হাসপাতালেও যাননি, তবে শেষ পর্যন্ত তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। দুর্ভাগ্যবশত ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গৌতমের বাড়িতে বৃদ্ধ বাবা, মা, স্ত্রী এবং কন্যা সন্তান রয়েছেন। এই ঘটনার খবরে এলাকাবাসী শোকাহত। তারা সবাই এগিয়ে আসলেও গৌতমের পরিজনদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কেউই খুঁজে পাচ্ছিলেন না। জানা গেছে গৌতম দত্ত এসপিও হিসেবে নিয়োগ পেয়েছিলেন একেবারে প্রথম ব্যাচে। তিনি কর্মরত ছিলেন ধ্বজনগর পুলিশ লাইনে। এখন তার পরিবারটির কি হবে সেটাই প্রশ্ন। জ্বর হয়েছে আজকে 5-7 দিন হয় জ্বর হয়েছে। জ্বরের বড়ি টড়ি খেতেছে, এই থেকে ওই গুয়া থেকে আনছে বড়ি কিনা খাইছে, প্রেশার টেশার মাপাইয়া কালকে সকালে গিয়ে আনছে। এরপরে এই রাত্রে ও রুটি মুটি খাওয়াইছি, খাওয়াই আমরা তো ঘুমাই দিছি। এরপরে সকালে উঠে দেখি যে আর লড়ে না, সবজি জ্বর আসলো, ওষুধ খাইতেছেন না। পাবলিক আছে সবজি জ্বর খুব অন্যরকম প্রবলেম ভাবতেছে। ঠিক আছে, প্রবলেমটা আমরা প্রশাসনের কাছে গেলাম, ডাক্তারবাবুর যোগাযোগ করলাম, স্যার কি করেন যায়। তারা টেস্ট করছে, টেস্ট করে আমার লোকের ডাক্তারবাবু কেছে এটা কোনো করোনা প্রবলেম নাই, এটা স্ট্রোক করে মারা গেছে। কি স্ট্রোক বা কি আসার বিষয় একটা জিনিসই না। এরপর কেছে তোমরা সামাজিকভাবে বা পঞ্চায়েতের যে সিস্টেমে নিয়ম আছে এইভাবে তোমরা দাহ করে আলো।
রাজ্যের বেহাল করোনা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সুর চড়ালো কংগ্রেস। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে পিসিসির সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। বিনা চিকিৎসায় লোকজনের মৃত্যু হচ্ছে, মৃতদেহ পড়ে থাকছে ছড়িয়ে ছিটিয়ে। কেউ কেউ অভিযোগ করছেন হাসপাতালে যাওয়ার পর থেকে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না, মানবিকতার চরম উল্লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি। আমাদের বাবা ভাই বোন যেই আছে আক্রান্ত হয়ে শত চেষ্টা করো, কেউ উত্তর দিচ্ছে না কি অবস্থা। এবং দেখা যাচ্ছে কেউ 48 ঘন্টা পরে জানতে পারছে তার বাবার মৃত্যু হয়েছে বা ভাইয়ের মৃত্যু হয়েছে, কারো 72 ঘন্টা চলে যাচ্ছে। এবং খবর নিয়ে জানা গেছে ওদেরকে হসপিটালে ঢুকিয়ে নেওয়ার পরে এক মুহূর্তের জন্য কোনো ডাক্তার বা নার্স তাদেরকে অ্যাটেন্ড করে, কোন রকমের চিকিৎসা পরিষেবা পায়নি। অক্সিজেন মাস্ক যে সুবিধা সেটা নেই, ডেড বডি পড়ে আছে, সরাবার লোক নেই। মৃত্যু করে চিকিৎসার আশা মানুষ আসছে, আসার পর কোনো চিকিৎসা পাচ্ছে, দায়িত্ব পালন করতে না পারলে পদক্ষেপ। রাতের আধারে একাধিক কৃষকের জমির ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। ঘটনা উদয়পুর মহকুমার অন্তর্গত খুপিলং এলাকায়। মঙ্গলবার জমিতে কাজ করতে গিয়ে এই দৃশ্য দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। সমস্ত পরিশ্রম এবং আশায় যেন জল ঢেলে দেওয়া হয়। ঝিঙে, বেগুন সহ বেশ কিছু গাছ নষ্ট করে দেয় কে বা কারা। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছিল, তখন কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে কিল্লা থানায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আকুতি জানান কৃষকরা। নষ্ট হয়ে গেছে, কি করে এখন তারা খাইব বা বাচ্চাদেরকে ফরাইব, কি যে তাদের ভবিষ্যৎ, এটা কোনো কিছু হন ইতান করা যাইতেছে না। আমরা সব কৃষকের পক্ষ থেকে প্রশাসনের কাছে এটাই আমরা অনুরোধ যে তারা এটা যাতে একটু ইতান করে, এটা সুষ্ঠু একটা বিচার চাই আমরা সবাই মিল্লা। এই মাসখানেকের মধ্যেই 15 দিন 20 দিন যাইতে পারে না, 4-5 জনের ক্ষতি করি এটা এহাইয়া চলতেছে। জিবি হাসপাতালে রোগীর পরিজনদের সাথে কথা বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি সোমবার থেকে জিবি হাসপাতালে নিয়মিত আসা যাওয়া করছেন। এদিন হাসপাতালে ঘুরে ঘুরে তিনি রোগীর পরিজনদের সাথে কথা বলেন, তাদের কি কি সমস্যা আছে তা জানার চেষ্টা করেন। সাংসদ জানান, আগের দিনের তুলনায় এদিনের সমস্যা অনেক কম। তিনি বলেন, কেউ যদি স্বেচ্ছায় পরিষেবা প্রদানে এগিয়ে আসতে চান তাহলে তাদের স্বাগত। পেশেন্টদের সঙ্গে যোগাযোগ যাতে আরো ভালোভাবে করা যায় সেটা ওনারা চেয়েছেন। তো আমি গতকালকে আসার পরে যতটা সমস্যা ছিল আজকে অনেকটা কম, অনেক কম। গতকালকে না হলো আমি 40 জন পেশেন্ট পার্টিকে আমি অ্যাটেন্ড করেছি, আজকে দেখো 10 থেকে 12 জন পেশেন্ট পার্টি। 1-2 জন রয়েছে নিজেরা হোম আইসোলেশনে নিতে চাইছেন, যে একজন ও পয়জন খেয়েছিল সে, তো এগুলি মিট করার চেষ্টা করছি করবো। আর আগামী 10 তারিখ থেকে প্রত্যেকটা পেশেন্টকে তাদের বেডে খাবারের ব্যবস্থা খাবারটা আমরা পৌঁছে দেব, সেই ব্যবস্থা করা হয়েছে। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা। বিশালগড় থানাধীন গৌতমনগর এলাকায় জনৈক স্বদেশ নট্টের বাড়িতে হানা দেয় চোরের দল। পরিবারের সদস্যরা অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। চোরের দল জানালা এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেই সময় বাড়ির মালিক টের পেয়ে যান, তিনি চিৎকার জুড়ে দেন, তখনই চোর পালিয়ে যায়। রাতে বিশালগড় থানার পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু থানার ল্যান্ড ফোন কিংবা মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে প্রতিবেশীরা ওই বাড়িতে ছুটে আসেন। রাত্রে 2টা-1টার সময় পিছনে জানলা ভাঙা আর ঘরের দরজা ভাঙা চোর প্রবেশ করছে। তো প্রবেশ করানে ঘরে কিছু জিনিস শোকেসটা ভাঙা কাপড় টাপড় আলগায়। আমি তো যখন টেরটা পাইছি তখন বাইকে আছে, ছোট্ট বাইকে আছে। এরপরে তো চিৎকার করছি, চিৎকার করণে তো পাশে একজনা নেপাল দেবনাথ আইছে, আয়া বাইরে দেখলো। আর রাত্রে পুলিশের কাছে ফোন করলাম, পুলিশে তো তারা ল্যান্ড ফোন নট রিচেবল দেখাইছে। তারা মানে থানার ফোন নম্বরে ফোন করা হয়েছে? হ্যাঁ, তারা ল্যান্ড ফোনে ফোন করা হয়েছে, তো এটা রিং হয়েছে না, নট রিচেবল দেখা গেছে। না, জিনিসপত্র তো নিতে পারছে না, আমি টের পাই গেছি গা। যদি টের না পাইতাম তাহলে ঠিকই জিনিসপত্র নিয়ে নিল।
সিসি ক্যামেরার ফুটেজে চুরির ঘটনাটি ধরা পড়লেও এখনো গ্রেফতার হয়নি চোর। উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। আগরতলা বনমালীপুর বিকে রোডের সন্দীপন সাহার দোকানে গত শুক্রবার এই চুরির ঘটনা। পুলিশ প্রথমে নাকি বলেছিল লিখিত অভিযোগের প্রয়োজন নেই, পরে আবার বলা হয় লিখিত দিতে হবে। লিখিত অভিযোগের পরেও এখনো পুলিশ চোর ধরতে ব্যর্থ। শুক্রবারে আনুমানিক ধরেন আপনার 7টা থেকে 8টার মধ্যে ঘটনা হইব। শুক্রবারে তো আমরা পাইছি না, টের পাইছি না, কারণ আমরা লাগাই লিছি। তো সকালবেলা আমার যেখানে থাকে উনি নামছে, নাইমা সেটা দেখলো যে এখান থেকে একটা ট্যাঙ্কি মিসিং আছে। তো আমরা ফুটেজ দেখলাম, ফুটেজের মধ্যে ক্লিয়ারলি আইছে যে এটা চুরি হয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে এটা থানাতে জানাইলাম। থানাতে জানানোর পরে তারা কোন থানাতে জানান? আপনার এখানে ইস্ট পিএস এ জানাইলাম। ইস্ট পিএস এ গেলাম, যাওয়ার পরে ওনারা কইছে ওনারা এইভাবে কিছু করতো না, আগে ভিজিট করবো। ভিজিট করলো, ওই দিনই ওনারা ভিজিট করছে। ভিজিট করার পরে ওনারা লেখা নিয়ে গেল। লেখা নিয়ে যাওয়ার পরে আপনার শনিবার দিনই আইছে ওনারা। এটা আপনার সোমবার দিন হলো। লেখা দেওয়ার পর আজকে মঙ্গলবার চলে। বাট এখন পর্যন্ত ওনাদের কাছে ফুটেজ থাকা সত্ত্বেও আমরা কোনো পাইলাম না এখন পর্যন্ত। দুষ্কৃতী হামলায় আক্রান্ত স্বামী স্ত্রী। ঘটনা মধুপুর থানাধীন চৌধুরীটিলা এলাকায়। আক্রান্ত দম্পতি অভিযোগ করেন 3 পাচারকারী বদলা নিতেই তাদের উপর হামলা করে। ওই পাচারকারীদের অবৈধ সামগ্রী বিএসএফ আটক করে ফেলে। সে কারণে তাদের সন্দেহ হয় এলাকার কেউ বিএসএফ কে খবর দিয়েছিল। সেই সন্দেহের নিশানায় পড়ে আক্রান্ত ব্যক্তি। অভিযুক্ত লিটন সরকার নাকি দলবল নিয়ে সোমবার রাতে সেই ব্যক্তির বাড়িতে চড়া হয়। স্বামী স্ত্রী দুজনকে মারধর করা হয় বলে অভিযোগ। লিটন সরকার সবচেয়ে বড় ব্যবসায়ী। কালকে হের মাল ধরা পড়ছে, 2 নম্বর মাল গাঁজা ব্যবসায়ী, বড়ি ব্যবসায়ী। তো মাল ধরা পড়ার পরে হে ভাবছে আমরা নি এইসবের লোকে জড়িত আছি, মাল নিয়ে ধরে দিছি, পুলিশের নিয়ে কইছি। আজকে রাত্রে 9টা সাড়ে 9টার দিকে আমার বাড়ির মধ্যে গেছে আমারে গলার মধ্যে দইরা মার দূর করছে। তারা 4-5 জন আসলো, সবাই মধ্যমস্ত নেশাগ্রস্ত অবস্থায় তারা সবাই আসলো। মামলা হয়েছে, আমরা এখন মধুপুর থানা থেকে মামলা করি। প্রয়াত সহকর্মীর বাড়িতে গিয়ে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছিলেন তার জন্য পূর্ব থানায় ডেকে পাঠানো হয় চাকরিচ্যুত শিক্ষক নেতা বিজয় কৃষ্ণ সাহাকে। সোমবার রাতে নাকি পুলিশ তাকে থানায় এসে দেখা করতে বলে। সে মোতাবেক অন্য সহকর্মীদের নিয়ে তিনি মঙ্গলবার সকালে পূর্ব থানায় আসেন। ওসির সাথে এই বিষয়ে কথা হয়। পরে বিজয় কৃষ্ণ সাহা জানান তিনি আগে সামাজিক মাধ্যমে ভুল স্বীকার করে পোস্ট করেছেন। আর পুলিশ গোটা বিষয়টি সম্পর্কে তার যে বক্তব্য জানতে চেয়েছে তা তিনি বলেছেন। এখন পুলিশ কি করবে সেটা তাদের বিষয় বলে চাকরিচ্যুত শিক্ষক নেতা সহ অন্যরা থানা থেকে চলে আসেন। গতকালকে রাত্রিবেলায় আমাকে পূর্ব থানা থেকে ডাকিয়েছিল আজকে দেখা করার জন্য। সেই অনুযায়ী আমি এসেছিলাম যে কি বিষয়। তো আমি পূর্ব থানার ওসির সঙ্গে এই মুহূর্তে কথা বলে বেরিয়েছি। গতকালকে আপনারা জানেন আমি বাধারঘাট আমাদেরই একজন সহকর্মীর মৃত্যুতে ওনার বাড়িতে গিয়েছিলাম এবং একটা মন্তব্য বা বাইট মিডিয়াকে দিয়েছিলাম। সেই বাইটের পরিপ্রেক্ষিতেই এই জায়গায় উনি আমাকে ডেকেছেন এবং আমি আমার যথোপযুক্ত কমেন্টস ক্লিয়ারিফিকেশন আমি ওসি সাহেবকে দিয়েছি। এবং আপনারা হয়তোবা জানেন ওই বাইট দেওয়ার পর আমি আমার সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় লিখেছিলাম যে এইগুলো ঠিক হয়নি। আমার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে। সেই বিষয়গুলো আমি ওসি সাহেবকে দিয়ে গেছি। আমার তরফ থেকে যা ক্লিয়ারিফিকেশন দেওয়ার সেগুলো আমি দিয়ে গেছি, বাকিটা এনাদের উপর। আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে পরিদর্শন করেন নবনিযুক্ত কমিশনার। এই ওয়ার্ডে এলাকা পরিদর্শন মূলত স্বচ্ছতা মানা হচ্ছে কিনা তা দেখার জন্য। পরে কাউন্সিলর রত্ন দত্ত জানান কমিশনার নাকি স্বচ্ছতা দেখে খুশি হয়েছেন। তিনি এলাকাকে সুন্দর রাখতে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাস্ট কোভিড-19 যে ধারা, সেই ধারা তো অব্যাহত রয়েছে, দিনে দিনে লাফিলাফি বাড়ছে। তার জন্য কমিশনারের মধ্যে এখানে আগমন যে আমাদের 20 নং ওয়ার্ডটা সবচেয়ে বেশি রেড জোনে পরিণত হয়েছে। তাই সাফাই কিরকম হচ্ছে, জনসাধারণের উপযোগী কিনা তা দেখার জন্য আজকে আমাদের এখানে এই উদ্যোগটা। এই দিকে উনি প্রশংসা করেছে যে না, ওয়ার্ড ঠিক আছে। কোভিড-19 এরকম একটা মানে মহামারী যেটা মানুষের মধ্যে অনবরত একজনের থেকে আরেকজনের এটা যাচ্ছে। এটা অপরিষ্কার পরিষ্কারের কোনো ব্যাপার না। আমার 20 নম্বর ওয়ার্ড আমি যতটুকু পারি পরিষ্কার রাখার চেষ্টা করি, আর তার জন্য আমি সাফল্য পেয়েছি। উনি আমাকে সত্যি প্রশংসা করেছে যে আমার ওয়ার্ড পরিষ্কার আছে।
উদয়পুর তুলামোড়া কেরোসিনের ব্যারেল নিয়ে রেশন দোকানে যাওয়ার সময় আচমকা গাড়িতে আগুন লেগে যায়। গাড়ি চালক আগুন দেখে চিৎকার জুড়ে দেন। এলাকাবাসীও আগুন দেখে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেয়। যদি তারা ঘটনাস্থলে আসার আগে আগুন নেভানো সম্ভব হয়েছিল। অনেকেই বলছেন অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। স্টার্ট করে তুরন্ত লয়ে গেছে রানিং অফ হয়ে গেছে অফ হয়ে যায় আগুন ধরে কেরোসিন আছে কেরোসিন হঠাৎ করে দেখতে সামাইছে হঠাৎ করে ধুমা দেখতে আছে ধুমা দেখানোর পরে মানুষ দেখতে আগুন ধরে 2 বছর হতে চললেও ছেলের মৃত্যুর বিচার পেলেন না অসহায় বাবা মা। 2 বছর আগে মহালয়ের ভোরে কমলাসাগরের 6 কার্ডের স্কুল ছাত্র প্রীতম দেবনাথ কসবা মন্দিরের দিকে যাচ্ছিল। কমলাসাগর ফুলবাগানের কাছে পেছন থেকে আসা একটি বাইক প্রীতমকে ধাক্কা দেয়। আর সেই বাইকের চালক ছিল বিশালগড় অফিস ডিলার জনৈক তনু সাহা। তনুর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন প্রীতমের বাবা, কিন্তু আজ পর্যন্ত ওই যুবক গ্রেফতার হয়নি। যার ফলে প্রীতমের পরিবার তাদের একমাত্র ছেলেকে হারানোর যন্ত্রণা থেকে যেমন মুক্তি পাচ্ছে না, ঠিক তেমনি তার মৃত্যুর বিচার পায়নি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় প্রীতমের বাবা চাকরিচ্যুত শিক্ষক। ছেলের পাশাপাশি তিনি চাকরি হারিয়েও কি ধরনের যন্ত্রণায় আছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশালগড় অফিস নিবাসী তরুণ সাহা বাবা নেপাল সাহা বাইক অ্যাক্সিডেন্ট করে বাড়ি দিয়ে রাস্তা চলে গেছে বাইক চলে। এরপরে হসপিটাল নেওয়ার পরে হসপিটাল তার মৃত্যু হলো। আজকে 2 বছর যাবত এখনো তার কোনো বিচার আমরা পাইনি। হাসপাতাল থেকে আমরা তখন রেফার দিয়ে দিল, আইলাম বাড়িতে এসে থানা কর্তৃপক্ষের কাছে গেলাম, থানা মামলা করলাম। আজকে এভাবে হয় না, কালা এভাবে বদলিয়ে জায়গা। এরপরে এই করতে করতে 2 বছর যাবত রাজ্যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই অবস্থায় বেশ কিছু সদর্থক ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। তাছাড়া এই পরিস্থিতিতে দিনমজুর শ্রমিক, দরিদ্র শ্রেণীর নিচে বসবাসকারী মানুষের স্বাভাবিক জীবনযাপন করতে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও নেশাদ্রব্যের ব্যবহারে যুব অংশের ঝোঁক এবং 10,323 শিক্ষকদের বিষয়ে সরকার যেন ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবিতে সরব হয়েছে এসইউসিআই। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মোট 16টি দাবি সরকারের উদ্দেশ্যে তুলে ধরেন নেতৃত্ব। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে জরুরি ভিত্তিতে ডাক্তার এবং নার্স নিয়োগ করা, অবিলম্বে সর্বত্র কোভিড টেস্টের ব্যবস্থা করা। আপনারা জানেন কোভিড টেস্টের জন্য আমরা লোক পাঠিয়েছি, 3 দিন দাঁড়িয়ে টেস্ট করতে পারে না, বলছে কিট নেই এই ভিএম হাসপাতালে কিট নেই বলে ফেরত দিয়ে দিয়েছে। বলে কোভিড টেস্টেরও ব্যবস্থা নেই সর্বত্র। সমস্ত হাসপাতালে সকল রোগের আদার দেন কোভিড পেশেন্ট, সমস্ত সিরিয়াস পেশেন্ট আছে, তাদেরকে অ্যাটেন্ড করার মতো ডাক্তার নাই। এমনকি সিনিয়র ডাক্তার বা স্পেশালিস্ট ডাক্তারের যেখানে অপিনিয়ন দরকার, অপিনিয়ন দেওয়ার মতো কোনো ডাক্তারও নাই। দৈনিক 300 টাকা মজুরি করে গ্রামাঞ্চলে অন্তত প্রতি মাসে 2 দিন 20 দিন রেগা এবং টুয়েবের কাজ চালু রাখা, রোজগারহীন গরিব পরিবারগুলিকে আইডেন্টিফাই করে এককালীন 10,000 টাকা অনুদান চাইছি। গণপরিবহন চালু রাখা, ভাড়া বৃদ্ধি না করে, যাতে মানুষ চলাফেরা করতে পারে। ঘরোয়া ক্রিকেট হবে কিনা এখনো নিশ্চিত নয়, তবে দীর্ঘদিন পর ক্রিকেটাররা তাদের অনুশীলন শুরু করেছেন। আগরতলার প্রগতি স্কুল মাঠে ক্রিকেট অনুরাগী ক্রিকেটারদের প্রতিদিন নিয়ম করে অনুশীলন করতে দেখা যাচ্ছে। তারা জানান অনুশীলনকালে সরকারের জারি করা নিয়ম মানা হচ্ছে। গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে সবাই প্র্যাকটিস শুরু করেছি। আমরা সবকিছু ইউজ করছি, মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সবকিছু করছি। এখন ক্রিকেটার তো সবাই বাড়িতে বসে থাকলে তো আর ভাল লাগে না, আর এখন তো লকডাউনও না, আনলক হয়েছে বলে সবাই মাঠে এসে যতটুকু পারি মেনটেন করে করছি। সবসময় মাস্ক লাগাতে পারছি না, কেন কি যখন দৌড়াদৌড়ি করছি তখন তো অক্সিজেন দরকার, তো আমাদের সবসময় মাস্ক লাগাতে পারি না। কিন্তু যখনই কথা বলি তখন সবাই মাস্ক লাগিয়ে কথা বলি।